Dear students, today we are going to discuss the paper on Gen Power. Gen Power subject is physics and the discussion of the question paper for 2019. 2019 এর উপরে discussion করা হচ্ছে and this is the part 1. Part 1 because it will have another part. Basically প্রশ্নটা যদি ভালো করে স্ক্যান করা যায়, অ্যানালিসিস করা যায়, তাহলে দেখা যাচ্ছে কি জানি যে এখানে কনসেপচুয়াল বেসড কোশ্চেনগুলো একটু বেশি পরিমাণে আছে। নিউমেরিক্যাল বেসড প্রবলেমের সংখ্যাটা তুলনামূলকভাবে মানে 18 সালের তুলনায় তুলনামূলকভাবে কম। তবে এটা রিভার্সটাও হতে পারে, নেক্সট ইয়ার হয়তো দেখা যাবে যে নিউমেরিক্যাল প্রবলেম আবার বেশি দেওয়া হলো। তো 19-এর ট্রেন্ডটা একটু ডিফারেন্ট, কনসেপচুয়াল বেস্ট কোয়েশ্চেন্স দেওয়া আছে। সো ইউ উইল হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স, লাইন ধরে ধরে বই টেক্সট বইগুলো বেসিক্যালি পড়ার প্রয়োজন আছে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে। নিউমেরিক্যাল প্রবলেমসের ক্ষেত্রে তো মরাললেস করে জানি যে নিউমেরিক্যাল পড়তে হয় বেশি পরিমাণে। তো যাই হোক, আমরা এখানে 7খানা প্রশ্ন বেছে নিয়েছি ফর ডিফারেন্ট আসপেক্টস ফ্রম ডিফারেন্ট চ্যাপ্টার্স বেছে নিয়েছি। প্রবলেম 1, দিস ইজ দ্য প্রবলেম 2, দিস ইজ দ্য প্রবলেম 3 and ফার্স্টে রয়েছে ভার্টিক্যাল সেফটি, প্রবলেম 4, প্রবলেম 5 and প্রবলেম 6 and প্রবলেম 7। 7খানা প্রবলেম আছে, 7 প্রবলেমস আছে এবং অঙ্কগুলো আমি এখানে তুলে দিয়েছি। দিস ইজ দ্য প্রবলেম, জাস্ট এই ভার্সনে বেঙ্গলি মিডিয়াম এরকম ভার্সনের প্রবলেমগুলো ছিল এবং তার করসপন্ডিং সলিউশনসগুলো যেখানে প্রয়োজন হয় আমি করেছি, আর যেখানে থিওরিটিক্যালি বলার দরকার হবে সেখানে আমি থিওরিটিক্যালি ডিসকাস করবো। তো লেট আস স্টার্ট উইথ দ্য সলিউশন। প্রবলেম 1 কি বলা হচ্ছে, মূল বিন্দুতে অবস্থিত একটি বস্তু কণার উপরে P is equal to 3 I cap plus 4 J cap minus 5 K cap একটি বল প্রয়োগের ফলে কণাটি 2 -3 বিন্দুতে সরে যায়। কণাটির উপর কৃত কার্যের পরিমাণ কত বা কৃত কার্যের পরিমাণ হবে, এরকম সামথিং এরকম প্রশ্নটা ছিল আর তো বেসিক্যালি এটা ওয়ার্ক ফর এনার্জি প্রবলেম, মানে মেকানিক্স রিলেটেড প্রবলেম। তো এখানে আমি যে ফর্মুলাটা ব্যবহার করেছি, দিস ইজ ভেরি কমন ফর্মুলা। এখানে W ওয়ার্ক ডান is equal to the dot product of the force and the displacement vector. This is the displacement vector and this is the applied force. And the work is the dot product of these two vectors. Because work is a scalar quantity, এটা বারবার বলা হয়। তো এখানে displacement vector এর ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করেছি, r vector is a displacement vector r x2 minus x1. There is a difference between the x coordinates of the 2 points. যে পয়েন্ট থেকে যে পয়েন্টে আনা হলো পার্টিকেলটাকে, ওই দুটো পয়েন্টের কোঅর্ডিনেটস এখানে লেখা হয়েছে, পরে এটা ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা বের করা হয়েছে। বেসিক্যালি ইট ইজ ফ্রম দি কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রিটা যদি একবার দেখে নিতে পারো তাহলে ইট উইল বি আই থিংক বেটার। দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর এবং এবারে সিম্পল ডট প্রোডাক্ট করে দেওয়া হয়েছে এবং ডট প্রোডাক্টের যে প্রপার্টি হয় আর আই ডট আই সমান 1 হয়, কে ডট জে সমান 1 হয়, কে ডট কে সমান 1 হয়, সেই হিসেবে টি আই ডট 2i বলে 6 হচ্ছে, 4 j cap ডট মাইনাস 3 j cap বলে -12 হচ্ছে, -5 k cap minus 5 6 cap বলে +30 হচ্ছে বলে 24 joule. So the work done is just 24 joule. So this is the problem and this problem is based basically on this formula and this one. আমরা প্রবলেম 2 তে যেটা দেখছি সেটা কিন্তু আমার ইলেকট্রোস্ট্যাটিক্স এর উপর একটা প্রবলেম আমি বেছে নিয়েছি। একেবারে মেকানিক্স থেকে চলে গেলাম ইলেকট্রোস্ট্যাটিক্স and this is the part of the second part of the physics, second part of the এগুলো বলছে একটি ধাতবগুলোকে এই ঋণাত্মক আধানে আহিত করলে নিচের কোনটি বা কোন আধানটি গোলকের দ্বারা গৃহীত আধানের পরিমাণ হতে পারে না। নিচের যে 4টে অপশনস দিয়েছে এর মধ্যে কোনটা আধানটার গৃহীত মান হতে পারে না। এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, ইট ইজ এ কোয়ান্টাইজেশন অফ দি চার্জ। বলা হয়েছিল একটা প্রশ্ন ছিল হোয়াট ডু মিন বাই দি কোয়ান্টাইজেশন অফ চার্জ। আসলে কি হয়, একটা পদার্থের মধ্যে যে আধান থাকে সেটা কিন্তু ইন দ্য ফর্ম অফ ইলেকট্রনস থাকে। ইলেকট্রনস কিন্তু নেগেটিভ চার্জ ক্যারি করে ইন দ্য ফর্মস অফ ইলেকট্রন। এখন ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম, দিস ইজ দ্য চার্জ অফ ইলেকট্রন। এখন এই যে চার্জগুলো রয়েছে দেখা যাচ্ছে দিস ওয়ান ইজ নট দ্য ইন্টিগ্রাল মাল্টিপল অফ দিস, এর সর্বগুণিতক না। অর্থাৎ এটাকে যদি আমরা ভাগ করি
ভাগকে কিন্তু হোল নাম্বার দেবে না, মানে আসলে কি 10টা ইলেকট্রন কি 15টা ইলেকট্রন কি 20টা ইলেকট্রন এরকম থাকবার কথা তো, কিন্তু দেখা যাচ্ছে লাইক 1.6 10 to the minus 9 in এই চার্জটা it is not divisible by this one, but this one is not divisible by this charge. So this is not the quantized form of the electronic charge. বাকি কিন্তু তিনটে ক্ষেত্রে সবগুলোই রয়েছে। এখানে 3.2 that is 1.6 এর ডাবল ওটা হচ্ছে 4.8 that is 3 into মানে তিনখানা ধরে ইলেকট্রন এখানে আছে, এখানে দুটো ইলেকট্রন আছে, এটাও ডিভিজিবল। এখানে সংখ্যাটা একটু বেশি 1.6 minus 17. So they all contain the integer number of electrons except this one. তাহলে এটা হচ্ছে দেওয়া হয়েছে বেসিক্যালি কোয়ান্টাইজেশন অফ চার্জ থেকে এটা দেওয়া হয়েছে, সেই অর্থে আমরা বি অপশনটা এখানে কারেক্ট হবে। প্রবলেম থ্রিতে যেটা হয়েছে এটাও অ্যাকচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রবলেম, আমি অ্যাকচুয়ালি দুটো প্রবলেম এখানে ইলেকট্রোস্ট্যাটিক্সে নিয়েছি। এখানে বলা হচ্ছে একটি পাতলা খালি ভাপা পরিবাহী গোলকের ধারকত্ব সি, একটি পাতলা খালি ভাপা পরিবাহী গোলকের ধারকত্ব সি, গোলকটিকে যদি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো মাধ্যম দিয়ে পূর্ণ করা হয় তাহলে গোলকের ধারকত্ব হবে। গোলকের ধারকত্বটি কত হবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি ক্যাপাসিটেন্সের প্রবলেম। আমরা জানি যে ইন দ্য প্রেজেন্স অফ সাম ডাইলেকট্রিক মিডিয়াম ক্যাপাসিটিটা বেড়ে যায়, ধারকত্ব বেড়ে যায়, অর্থাৎ আদান ধারণ করার ক্ষমতাটা তার বেড়ে যায়, এবং যতটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হবে সেই তত গুণে বেড়ে যায়। If the dielectric constant is K, its capacitance will increase by K times. সেই অর্থে আমরা এখানে লিখেছি যে দিস ইজ দ্য রাইট অপশন। এখানে দেখা যাচ্ছে অপরিবর্তিত আছে, সেটা তো থাকতে পারে না ইন প্রেজেন্স অফ সাম ডাইলেকট্রিক। সি বাই কে কমে যাচ্ছে, সেটাও হতে পারে না। কে বাই সি এর তো কোনো প্রশ্ন নেই, কে ওপরে আছে সি নিচে আছে। সো দিস ইজ দ্য রাইট অপশন বিকজ the capacitance has been increased by K and this is the dielectric constant of the medium. যে মাধ্যমটা বলা হয়েছে যে ধ্রুবক পদ্ধতিটা ঢোকানো হয়েছে তার dielectric constant হচ্ছে K, সেই অর্থে this is the right option. তাহলে this is actually basically based on the theoretical concept. ধারকত্ব পড়তে হবে, ধারকত্ব যে কনসেপ্টগুলো আছে একটু ভালো করে দেখে নিতে হবে। Now come to the problem number 4 and problem number 5. These are basically and 6 as well. And also 7. Very good. So right side is the problem chapter discussed for 4, 5, 6 and 7. They basically on the geometrical optics. Basically on the geometrical optics. তাহলে একটা জিনিস কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। Emphasis basically on the geometrical optics. জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপরে এখানে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে 4খানা অঙ্ক, 25টার মধ্যে 4টে অঙ্ক মানে ইজ নট এতগুলো চ্যাপ্টার্স আছে। অতএব জিওমেট্রিক্যাল অপটিক্সটা কিন্তু একটু ভালো করে ধরে করতে হবে। যেমন এই প্রবলেমটা অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে রিফ্র্যাকশন থেকে দেওয়া হয়েছে। দুটি মাধ্যমে পরম দুটি স্বরাঙ্কের অনুপাত 2:3, তাহলে প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির দুটি স্বরাঙ্ক হবে। অ্যাকচুয়ালি আমরা এটা জানি যে μ1 by μ2 this is called the absolute refractive index, পরম দুটি স্বরাঙ্ক। যখন কোনো প্রিফিক্স ইউজ করা হচ্ছে না, এখানে কোনো প্রিফিক্স নেই বা ইয়ার আছে বা বায়ু আছে, তাহলে সেক্ষেত্রে এটা হবে পরম দুটি স্বরাঙ্ক। এটা 1 নম্বর মাধ্যমে পরম দুটি স্বরাঙ্ক, এটা 2 নম্বর মাধ্যমে পরম দুটি স্বরাঙ্ক। কোনো প্রিফিক্স কিন্তু আমরা ব্যবহার করি। এটা বলেছে 2:3, এটা বলে দিয়েছে 2:3, ফার্স্ট মিডিয়াম অ্যান্ড সেকেন্ড মিডিয়াম 2:3। জিজ্ঞেস করেছে প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির দুটি স্বরাঙ্ক, তার মানে তো 1 μ2 দিস ইজ রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আপেক্ষিক প্রতিসরাঙ্ক 2 নম্বরে 1 নম্বর সাপেক্ষে। কিন্তু এটাকে তো আমরা এইভাবে রিজলভ করে লিখতে পারি μ2 by μ1, 1 μ2 is basically equal to μ2 by μ1, দুটো পরম প্রতিসরাঙ্কের অনুপাত হবে 1 μ2 টা। তো যেহেতু μ1 মানে μ2 টা 2:3 রয়েছে, স্বাভাবিক অর্থে হবে 3/2, সো দ্য আনসার ইজ 3/2। তাহলে বেসিক্যালি এটা কোথা থেকে এলো, এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই ব্যাপারগুলো একটু দেখে নেওয়ার প্রয়োজন আছে। আমার মনে হয় এই ধরনের অঙ্ক রিপিট করতেই পারে। প্রবলেম নম্বর 5, যখন কোনো আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন সংকট কোণ কত হবে যদি লঘু মাধ্যমে আলোর বেগ ঘন মাধ্যমের তুলনায় দ্বিগুণ হয়।
লঘু মাধ্যমে আলোকের বেগ ঘন মাধ্যমের তুলনায় দ্বিগুণ হয়। এখানে অনেকগুলো কনসেপচুয়াল ক্লারিটির ব্যাপার আছে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ব্যাপারটা আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সঙ্গে তার রিলেশন, আবার ভেলোসিটির সঙ্গে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রিলেশন, এতগুলো বিষয় এখানে জানার প্রয়োজন আছে। তাই এগুলো আমি বক্সে তুলে রেখেছি। 1 mu is equal to 1 by sin of theta c. Theta c is the critical angle. এটা একটু দেখে নিতে হবে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স is related to the critical angle by this relation. As well, refractive index is related to the velocity by this relation. v1 by v2 is 1 v2 by v1. That is, refractive index is reciprocal to the velocity of the light in that medium. সেই অর্থে আমরা লিখেছি। কিন্তু অঙ্কটাতে যেটা বলা হচ্ছে যে লঘু মাধ্যমে আলোর বেগ নাকি ঘন মাধ্যমের তুলনায় দ্বিগুণ। তার মানে এটা হচ্ছে লঘু মাধ্যম, v1 এটা হচ্ছে ঘন মাধ্যম। লঘু মাধ্যমে আমরা টুয়াইস v2 করেছি। কেন করেছি? বিকজ v1 is twice of v2, এটা দ্বিগুণ। লঘু মাধ্যমে আলোর বেগটা বেড়ে গেছে, সেই জায়গায় 1/2 হয়ে গেছে, v2 থেকে 1/2 হয়ে গেল। তাহলে mu1 by mu2 is basically 1/2, mu1 by mu2 হচ্ছে 1/2। এখন sin থিটা সমান আমরা লিখতে পারি 1/1 mu2, sin থিটা সমান 1/mu2, আর 1 mu2 মানে হচ্ছে mu1 by mu2। অ্যাকচুয়ালি mu1 by mu2, 1 mu2 মানে mu2 by mu1 হয়, কিন্তু এটা তো উল্টে গেল না, রেসিপ্রোকাল হয়ে গেল, সেই অর্থে mu1 by mu2। কিন্তু mu1 by mu2 তো হাফ, হাফ ভেলোসিটি রিলেশন থেকে আমরা দেখেছি হাফ, সেই অর্থে এটা হাফ। আর sin থিটা যদি হাফ হয়, এটা আমরা সবাই জানি, the theta c will be just 30 degree. Critical angle is 30 degree. This problem is very good problem. I think this is a very good problem. এটা অনেকগুলো জিনিস ক্লিয়ারিটি হয়ে যাবে। তো এটি আমরা একটু ভালো করে বোঝার প্রয়োজন আছে। প্রবলেম নম্বর 6 যেটা দেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি লেন্স থেকে দেওয়া হয়েছে। 2 ডায়োপ্টার ক্ষমতা বিশিষ্ট প্লাস 2 ডায়োপ্টার ক্ষমতা বিশিষ্ট একটি লেন্সকে -1 ডায়োপ্টার ক্ষমতা বিশিষ্ট অপর একটি লেন্সের সঙ্গে সংযুক্ত করা হলে যুগ্মটি কি হবে? যুগ্মটি কি হবে বলতে বোঝানো হচ্ছে যুগ্মটি কি ধরনের লেন্স হবে এবং তার পাওয়ার কত হবে, এইগুলো বলার চেষ্টা করা হয়েছে। তো আমরা এই জিনিসটা ব্যবহার করেছি। পাওয়ার ইজ দি অ্যালজেব্রিক সাম অফ দি পাওয়ার্স অফ অল দ্য লেন্সেস। যে লেন্সগুলোকে আমরা সমবায় যুক্ত করবো তাদের পাওয়ারের সমষ্টিটাই হবে লব্ধ পাওয়ার। এটা অ্যাকচুয়ালি আমাদের কম্বিনেশন অফ দ্য লেন্স, এই ব্যাপারটা একটু বই থেকে শিখে নেওয়ার প্রয়োজন আছে। সিম্পলভাবে T1 এর জায়গায় আমরা +2 ডায়োপ্টার করেছি, আর T2 এর জায়গায় আমরা -1 ডায়োপ্টার করেছি, করে রাখা যাচ্ছে +1 ডায়োপ্টার। আর +1 ডায়োপ্টার যদি হয় তাহলে সেক্ষেত্রে ফোকাল লেন্থ আমরা বলতে পারি 1 মিটার, +1 মিটার, কারণ ফোকাল লেন্থ হচ্ছে 1/পাওয়ার, +1 মিটার। প্লাস কার হয়ে থাকে? প্লাস ফোকাল লেন্থ হয়ে থাকে সাধারণত উত্তল লেন্সের ক্ষেত্রে। তাহলে the combination will behave like a convex lens having power 1 diopter. এক ডায়োপ্টার ক্ষমতা সম্পন্ন একটি উত্তল লেন্সের মতো আচরণ করবে এই দুটো লেন্সের কম্বিনেশন। And the last one of the row, problem number 7. এই problem number 7টা একটা completely theoretical concept-এর উপর দেওয়া হয়েছে এবং this is a very very common question. বলছে কি অবতল দর্পণ দ্বারা একটি কি বলা হয়েছে, মোমবাতি প্রতিবিম্ব সাদা পর্দার ফেলা হলো, মোমবাতির সাদা পর্দায় ঢেকে ফেলা হলো। দর্পণটির অর্ধাংশ যদি ঢেকে দেওয়া হয় তবে প্রতিবিম্বের কি পরিবর্তন হবে? সাদা পর্দায় ফেলা হলো, তার মানে বলা হচ্ছে কি যে প্রতিবিম্বটাকে একটা হোয়াইট স্ক্রিনের উপর ফেলা হলো। মানে যে পর্দাটা বানাচ্ছে অবতল দর্পণটা, সেই প্রতিবিম্বটা দেওয়ার একটা স্ক্রিনের উপর ফেলা হবে, অবশ্যই রিয়েল ইমেজ। কিন্তু বলছে দর্পণটার অর্ধাংশকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কিন্তু তাতে প্রতিবিম্বের কি পরিবর্তন হবে? অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো খুবই পরিচিত প্রশ্ন। এখানে উত্তরটা এটাই যে এখানে প্রতিবিম্বটার আকারগত, আকৃতিগত বা তার চরিত্রগত কোনো পরিবর্তন হবে না। যদি সেটা সৎ হয় তো সৎই থাকবে, যদি অবশিষ্ট হয় তো অবশিষ্ট থাকবে, যেখানে গঠিত হয়েছিল সেখানেই গঠিত হবে, শুধুমাত্র তার উজ্জ্বলতাটা কিছুটা কমে যাবে। কেন কমে যাবে? বিকজ দর্পণের অর্ধাংশ যদি আমরা পর্দা দিয়ে ঢেকে দিই, কাপড় দিয়ে ঢেকে দিই, তাহলে সেই অংশ দিয়ে তো আলোটা নির্গত হতে পারছে না। প্রতিবিম্ব গঠন করার ক্ষেত্রে তারা কোনো ভূমিকা নিতে পারছে না। ফলে যে রশ্মিগুলো পর্দায় প্রতিবিম্বটা
পরিমাণগত হ্রাস হওয়ার জন্য এখানে উজ্জ্বলতা কমে যাচ্ছে। তো দিস ইজ দ্য লজিক। যাই হোক, আমরা জিওমেট্রিক্যাল অপটিক্সের একটা ভ্যারি টাইপের প্রবলেম আজকে আমরা আলোচনা করলাম। অ্যাজ আমরা অর্গানিক পাওয়ারের একটা অঙ্ক নিয়েছি, এখানে একটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের দুটো অঙ্ক নিয়েছি। এই করে আজকে আমরা এই ক্লাস ডিসকাশনটা আমি শেষ করবো। আই থিঙ্ক দিস উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ, বিকজ যে এখন প্রশ্নগুলো না আমরা যদি ভালো করে বিশ্লেষণ করি, আলোচনা করি, তাহলে আগামী দিনের প্রশ্ন কী হতে পারে সে ব্যাপারে তো একটা ধারণা আমাদের আসবে না। সেই অর্থে আই থিঙ্ক দিস উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। থ্যাংকস টু অল অফ ইউ।